নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। জম্মু কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে এবার উপত্যকায় ৫০০ প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো বা প্যারা এফএফ কমান্ডো মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, সীমান্তের ও পার থেকে প্রায় ৫০ থেকে ৫৫ জঙ্গি জম্মুতে ঢুকে গা ঢাকা দিয়ে রয়েছে বলে সেনাবাহিনীর কাছে খবর রয়েছে। আত্মগোপন করে থাকা সে পাকিস্তানি জঙ্গিদের নিকেশে করতে জম্মুতে প্যারা স্পেশাল ফোর্সের ৫০০ কমান্ডোকে মোতায়েন করা হয়েছে। সম্প্রতি কাশ্মীর উপত্যকায় যেভাবে জঙ্গি কার্যকলাপ দেখা দিয়েছে তাতে চিন্তা বেড়েছে নিরাপত্তা বাহিনীর। এ পরিস্থিতিতে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে উপত্যকায় মোতায়েন করা বাহিনীও পুনর্বিন্যাস করা হচ্ছে। বাংলাদেশে ১৫,০০০-এর বেশি ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে পড়ুয়ার সংখ্যা ৮,৫০০ জন। অশান্ত পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছে নয়াদিল্লির। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে ভারতীয় পড়ুয়ারা আটকে পড়েছে তাঁদের ফেরানো হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের ৪ রাজ্য অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। এ রাজ্যের পেট্রাপোল, চেরাবান্দার পাশাপাশি ত্রিপুরার আখাউড়া এবং মেঘালয়ের ডাউকির সীমান্তে অভিবাসন কেন্দ্রে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়েও ফেরানো হচ্ছে ভারতীয় পড়ুয়াদের। প্রসঙ্গত, কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে হিংসাত্মক আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুক্রবার দেশ জুড়ে কারফিউ জারি করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে সেনা। তারপরেও ভারতীয় পড়ুয়াদের বাংলাদেশ ছাড়ার প্রবণতা শুরু হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। গত ১৫ জুন এক বাইক চুরির ঘটনার কিনারা করতে তদন্তে নেমে এখন পর্যন্ত ৩ কুখ্যাত চোরকে জালে তুলেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া একাধিক বাইক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানার ওসি জানান, গত ১৫ জুন পশ্চিম আগরতলা থানায় একটি বাইক চুরির মামলা হয়েছিল। এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে রাজধানীর জয়পুর এলাকা থেকে ২ কুখ্যাত চোরকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি নম্বরবিহীন বাইক। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদ করে সিসিটিভির ফুটেজ দেখে আরও এক চোরকে শনাক্ত করে পুলিশ। অভিযুক্ত চোর শুক্রবার রাজধানীর অফিস লেন এলাকায় বাইক চুরি করতে আসে। তখন পশ্চিম আগরতলা থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তারপর তার কাছ থেকে 2টি চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হওয়া বাইকের নম্বর TR01AA 6646 এবং TR01EU 8650। ধৃত চোরের নাম সমীর মল্লিক। তার বাড়ির জিরানিয়া নোয়াবাদী এলাকায়। তার সাথে আরও জড়িত রয়েছেন কয়েকজন। তদন্তের স্বার্থে পুলিশ মুখ খুলতে চায়নি। অভিযুক্ত চোর গত 15 জুন চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে পুরনো আইনের ধারা অনুযায়ী তদন্ত শুরু করেছে। পাশাপাশি পশ্চিম আগরতলা থানার ওসি আরও জানান, উদ্ধার হওয়া বাইক দুটি কোনো জায়গা থেকে কবে নাগাদ কিভাবে চুরি হয়েছিল সে বিষয়টাও তদন্ত করছে পুলিশ। তারপর উপযুক্ত প্রমাণ দিয়ে আইন অনুযায়ী বাইকের মালিকদের হাতে তুলে দেওয়া হবে বাইক দুটি। তো 15/6/2024 তারিখে আমরা একটা বাইক চুরির কেস একটা আমরা রেজিস্টার করি, যার কেস নাম্বার 73/2024। এই কেসের তদন্ত নেমে আমরা প্রথমে একটা নাম্বারলেস হিরো হোন্ডা 200R বাইকে আমরা একটা সিজ করি এবং সঙ্গে দুইজনকে আমরা অ্যারেস্ট করি, যাদের পজিশন থেকে আমরা জয়পুর এলাকা থেকে বাইকটি উদ্ধার করেছিলাম। একজন বাংলাদেশি ছিল, আলমগীর মিয়া, তার বাড়ি হলো চান্দিনামুরা, এবং অরিজিৎ হোসেন, যার বাড়ি বাংলাদেশ। পরবর্তী সময়ে আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে সে অফিস ল্যান্ড আবারও বাইক চুরির উদ্দেশ্যে এখানে এসেছিল। তারপরে তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও 2টি বাইক উদ্ধার করি। উদয়পুর শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের সংযোগ লাইনে তার সহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে। জীবনের ঝুঁকি থাকার পরও রাতের আঁধারে পিলারে উঠে তার চুরি করছে চোরের দল। তবে এই বিষয়ে বিদ্যুৎ নিগমের কাছে কোনো তথ্য নেই বলে জানা গেছে। অন্যদিকে ভোগান্তির শিকার গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রচণ্ড গরমের মধ্যে রাতের আঁধারে তারা তার চুরি করছে। বিদ্যুৎ চলে যাওয়ার রাতের বেলা দুর্বিষহ হয়ে পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন। শুক্রবার রাত আনুমানিক 8টা নাগাদ উদয়পুর বন্দুয়ার
এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর বিদ্যুৎ অফিস ফোন করলে কোনো বিদ্যুৎ পরিষেবা মেলেনি সাধারণ মানুষের। পরবর্তী সময় রাত 9টা নাগাদ এলাকার মানুষজন বন্ধুয়ার্ড স্থিত পাওয়ার হাউসের দিকে যাওয়ার পথে এক কুখ্যাত চোরকে সন্দেহজনকভাবে আটক করে। অভিযুক্ত চোরের বাড়ি উদয়পুর রাজারবাগ এলাকায়। পরবর্তীতে জানা যায় অভিযুক্ত চোর বেশ কয়েকদিন ধরে বন্ধুয়ার স্থিত পাওয়ার হাউসে বেশ কিছু জিনিসপত্র চুরি করার জন্য ঘোরাঘুরি করছিল। শুক্রবার রাত 8টা নাগাদ সে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ অফিস থেকে জিনিসপত্র চুরি করছিল। সন্ধ্যা হয়ে রাত হতেই এক চোরের দল বন্ধুয়ার স্থিত পাওয়ার হাউসের সামনে থেকে একটি বিদ্যুতের ট্রান্সফরমার থেকে জিনিসপত্র চুরি করে যাওয়ার পথে সে সময় এলাকাবাসী দেখতে পেয়ে আটক করে। পরবর্তীতে চোরকে এলাকাবাসীরা উত্তম মধ্যম দিয়ে রাধাকিশোরপুর থানায় পুলিশের হাতে তুলে দেয়। আধা ঘন্টা খানেক আগে এখানে আমরা ক্লাবের উদ্যোগে একটা 7 সেট ক্রিকেট ছাড়ছিলাম। সবাই আমরা এখানে প্রস্তুতি নিতে আসি খেলাটা শুরু করুন, এমন সময় কারেন্টটা গেছে তা আমরা তো ভাবছি প্রতিনিয়ত কারেন্ট চলে যায় এরকম যাইলে 10 মিনিট নাহলে 5 মিনিট আবার কোনো 1 মিনিটও দেখে তখন আগে পড়ে, কিন্তু হঠাৎ করে সেটা দেখা যাইতেছে আধা ঘন্টার উপরে গেছে কিন্তু কারেন্ট এখনো আসে না। তো কিছুক্ষণ মধ্যে আমি বাড়িতে আসলাম, কারেন্ট গেছে এখান থেকে গেছি বাড়িতে। তারপর কিছুক্ষণ পরে চিৎকার চেঁচামেচি শুনতে আসি, ভাবলাম তো যে খেলা হইতে না দেখে সবাই মিলে সেটা একটু চিৎকার চেঁচামেচি আনন্দ করতেছে। তারপরে আমি খবর একজনের এসে বাড়ি পিছিয়ে ফোন করলো এখান থেকে, বলছে একটা সুদ হচ্ছে যে ট্রান্সফরমারের কি জানি একটা খুলে গেছে, তারপরে কারেন্ট গেছে। ধরে এলাম, এখানে দেখলাম যে ছেলেরা জিজ্ঞাসা করলাম বাড়ি কোন জায়গা, বলছে রাজারবাগ, নাম কিতা আসিফ মিয়া, তার লোক আরেকটা পার্টনার আসলো কিন্তু আক্তার হোসেন নাকি জানি। তারা জিজ্ঞাসা করলাম এটা কীভাবে চলতি গাড়িটার মধ্যে কখন, আমি তোর এই যে জিনিসটা করলি তখন তো আপনার এলাকার মানুষ পুরো ভুগদাছি, এটা দায়টা কে নিব, মানে কঠিন থেকে কঠিন সাজা যাতে দেওয়া হয় আমার এই আবেদন থাকবে। এখন কি পুলিশের হাতে তুলে দিয়েছেন আপনারা? হ্যাঁ, পুলিশের এখন আমরা থানাতে ফোন করছি। ভারতীয় জনতা পার্টির 9 বনমালীপুর মণ্ডলের 31 নং ওয়ার্ডের অন্তর্গত 51 নং বুথের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ঝুলন্ত ব্রিজ এলাকায় হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, 9 বনমালীপুর মণ্ডল সভাপতি এবং 31 নং ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা দাস সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন বৃক্ষরোপণ করার জন্য। এ যে অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গার মতো 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির 31 নম্বর ওয়ার্ডের 51 নম্বর বুথে আমাদের কার্যকর্তারা সামিল হয়েছেন যে বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা সবাই জানি আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি একটা স্লোগান দিয়েছেন, এক পেড় মা কি নাম। তো এই যে কর্মসূচি সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে, এবং আমরা জানি সবাই যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের গাছ অত্যন্ত আমাদের প্রয়োজনীয়। তো কাজেই 31 নম্বর ওয়ার্ডের 51 নম্বর বুথের যারা কার্যকর্তা তাদেরকে ধন্যবাদ জানাই, তারা এরকম শুভ মহতি কাজে তারা ব্রতী হয়েছেন। আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত প্রদেশ যুব কংগ্রেস পর্যবেক্ষক শেরিফা রহমানের উপস্থিতিতে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। যুব কংগ্রেস নেত্রী শেরিফা রহমান জানান, প্রদেশ যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা হয় যেসব আসনে কংগ্রেস মনোনয়নপত্র জমা দিতে পেরেছে সেসব আসনে যাতে কংগ্রেস জয় নিশ্চিত করতে পারে। পাশাপাশি অভিযোগ তোলেন বহু আসনে কংগ্রেস দুর্বৃত্তদের কারণে মনোনয়নপত্র দাখিল করতে পারেনি, তবে যেসব আসনে মনোনয়নপত্র দাখিল করেছে সেসব আসনে যাতে কংগ্রেস জোরদারভাবে লড়াই করতে পারে তার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। বৈঠকে এদিন প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। আগামী পঞ্চায়েত ইলেকশন আছে, আর পঞ্চায়েত ইলেকশনের উদ্দেশ্য রাখে আমরা এখানে আজকে ডিসকাস করতে পেরেছি কীভাবে পঞ্চায়েতের ভোটটা আমরা কংগ্রেসের পক্ষে আনতে পারি। যেহেতু আপনারা সবাই জানেন যে কী অবস্থা হয়েছে, ত্রিপুরাতে কংগ্রেসের অনেক প্রার্থী নমিনেশনে দিতে পারেনি। এখন যতটুকু আমরা দিতে পেরেছি ওগুলো যাতে আমরা কংগ্রেসের পক্ষে উইন করে নিয়ে আসতে পারি সেটা আমাদের মেন উদ্দেশ্য। আর আগামী দিনে কীভাবে কংগ্রেসকে গ্রাসরুটে ইউথ কংগ্রেসের সিমেন্ট দিয়ে তৈরি হলো ঘাট, আর এটা করে দেখালেন খোয়াই লালছড়া কলেজ রোড স্থিত 74 বছর এলাকার বাসিন্দা গোপাল রুদ্রপাল। কথাই বলে, মনের অদম্য ইচ্ছা শক্তি থাকলে মানুষ যে কোনো ধরনের অসাধ্য কাজকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে।
তেমনই এক অসাধ্য কাজ দেখালেন খোয়াই লালছড়া কলেজ রোড স্থিত ৭৪ বছরের এলাকার বাসিন্দা গোপাল রুদ্রপাল। তিনি পাট, বালি, নেট সিমেন্ট এবং রড দিয়ে একটি সিমেন্টের বক্স খাট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন খোয়াইবাসীকে। সাধারণত আমরা কাঠ দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং খাট বানাতে দেখেছি। তাতে প্রচুর পরিমাণে সূক্ষ্ম কাজের নকশা তৈরি করা থাকে, সেটি কাঠ বলেই সম্ভব হয়। কিন্তু এমন সূক্ষ্ম কাজ সিমেন্টের তৈরি খাটে যে করা যায় সেটা দেখিয়ে দিলেন গোপাল রুদ্রপাল। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। বাড়িতে ফিল্টার, ভেন্টিলেটর, পিলার সহ বিভিন্ন ধরনের সিমেন্টের জিনিস বানিয়ে থাকেন নিজ বাড়িতে। তিনি জানান, আজ থেকে ৪০ বছর আগে তিনি মৃৎশিল্পের কাজও করেছিলেন, যদিও বর্তমানে সে কাজ ছেড়ে দিয়েছেন। বিভিন্ন সিমেন্টের কাজে হাত লাগিয়েছেন এবং প্রায় সময় চিন্তা করতেন কোনো নতুনত্ব জিনিস বানিয়ে দেওয়া যায় কিনা। শেষে চিন্তা করলেন, কাঠ দিয়ে তো বক্স খাট তৈরি করা যায়, তবে এবার তিনি সিমেন্ট দিয়ে খাট তৈরি করবেন। এই কথাগুলো কথার ছলেই অনেকে বলেছিলেন। শিল্পী গোপাল রুদ্রপাল বিষয়টিকে চ্যালেঞ্জ নিয়ে বলেছিলেন, খাট বানিয়ে দেখাবো, যেমন বলা তেমন কাজ। শেষে তিনি নিজের বাড়িতে পাট, সিমেন্ট, নেট, রড দিয়ে একটি বক্স খাট বানাতে শুরু করলেন এবং অবশেষে সেটি তৈরিও হয়ে যায়। একটি কাঠের বক্স খাট যে ধরনের নকশা তৈরি করা হয়ে থাকে, সেভাবে সিমেন্টের বক্স খাটটিতেও সে ধরনের নকশা ফুটিয়ে তুললেন। এ দৃশ্য না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না যে ওটাও কি সম্ভব। সিমেন্টের খাটটি বানাতে কত টাকা খরচ হয়েছে জানতে চাইলে তিনি বললেন, মাত্র ১০ থেকে ১২,০০০ টাকার মতো খরচ হয়েছে। অদূর ভবিষ্যতে কেউ যদি খাট বানানোর জন্য অর্ডার করে থাকেন, তবে তিনি তা বানিয়ে দিতে পারবেন, তাতে একটু খরচ বেশি হবে। এছাড়া গোপাল রুদ্রপাল এও বলেছেন, নিজের জন্য খাটটি বানানোর কারণে তেমন কোনো সূক্ষ্ম ডিজাইন করেননি। আমার অনেকদিন ধরে একটা আর কি যে হয়ত অত্যাধুনিক সব কিছু বাড়িয়েছে। হ্যাঁ, মানুষ পারে না এমন কোনো কাজ তো নাই। হ্যাঁ, আমি একটা চিন্তা করলাম, আমি ওই একটা খাট বানাবো ভাবছি, তো ওই গুলি এটা চিন্তা হয়েছে, সেটা অনেকদিন ধরে বানাই না। তারপরে এই দিকে ওই কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, আমার যে কাজ এই কাজের করতে পারি না বৃষ্টির লেগে, তো ওই বৃষ্টির মধ্যে বয়ে বয়ে এটাকে বানাইছে। কিতাতে বানিয়েছে? সিমেন্ট আর সিসের। হ্যাঁ, আর এটার পদার্থটা হলো এই নিষ্পর্শন হলো পাথরের ঢালাই, আর এই পোর্শনটা ওই সিমেন্ট এবং পাট কুচি কুচি করে কাটতে আর কি, সিমেন্ট এবং ফাটে মিশানো করে এটা ঢালাই হয়েছে। উচিত তো সেটি মানে ইয়েটা কি আপার পোর্শনটা, আর লোয়ার পোর্শনটা লাগা ঢালাই, পাথর ঢালাই, এবং থিকনেস 1 ইঞ্চি না কম। থিকনেস কিন্তু 1 ইঞ্চিটা কম। 1 ইঞ্চিটা কম করার কারণ হলো এটা আনতে নিতে লাগবো, তার জন্য একটু লুকটা যাতে কম হয়, এলাকা একটু থিকনেসটা কম দিছি। থিকনেস কম কম যেহেতু দিছি, আর সিমেন্টের দিকে তো প্রমোশনের দিকে আমি বাড়াইছি। আমার তো আসলে তো আমরা মৃৎশিল্পী। হ্যাঁ, আগে কাজ করতাম প্রতিমার কাজ, প্রায় 40 বছর ধরে বাদ দিয়েছি। বাদ দিয়েছিলাম ওই ভেন্টিলেটর বানাই, বিল্ডিং এর সরঞ্জাম, ফিল্টার, ভেন্টিলেটর এইগুলো। শান্তন টিভি। শনিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে রাজধানীর ক্ষুদিরাম স্কুল ময়দানে আন্তঃমিডিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের মোট 7টি টিম এই খেলায় অংশগ্রহণ করে। খেলার শুভ উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, খেলাধুলার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য এগিয়ে চলেছে। রাজ্যের ছেলেমেয়েরা খেলাধুলায় বহিরাজ্য সহ দেশ বিদেশে সুনাম অর্জন করেছে। আগরতলা প্রেস ক্লাব এই ধরনের উদ্যোগ রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে আরও বেশি উৎসাহ বাড়াবে। তাই আগরতলা প্রেস ক্লাব এ ধরনের আয়োজন
অত্যন্ত প্রশংসনীয় বলে জানান মন্ত্রী। আয়োজিত ফুটবল টুর্নামেন্ট মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে, চেয়ারম্যান অলোক ঘোষ এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এবং অভিনন্দন জানাই ত্রিপুরা প্রেস ক্লাব, যাদের দ্বারা আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী হতে চলছে। উপস্থিত রয়েছেন আমার সঙ্গে প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকর্তা যারা রয়েছেন, প্রেসিডেন্ট থেকে শুরু করে সচিব সবাই রয়েছেন উপস্থিত রয়েছেন। ত্রিপুরা ফুটবল ফেডারেশনের সচিব রয়েছেন, অমিতদা সহ স্পন্সর যারা করেছেন এবং খেলোয়াড় যারা বিভিন্ন সাব ডিভিশন থেকে যারা এসেছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আর খুব কিছু বলার নেই, আমি আপনাদেরকে এতটুকু এসুরেন্স করছি যে আমাদের রাজ্যে খেলাধুলার অনেক পরিবর্তন এসছে। আমাদের ছেলেমেয়েরা যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত তারা সত্যি আমাদেরকে গৌরবান্বিত করছে বিভিন্ন টুর্নামেন্টে, দেশের বাইরেও এবং আমাদের দেশেও। 20 জুলাই আন্তর্জাতিক দাবা দিবস। রাধানগর স্থিত এক সেন্টারে এই দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হয়। 1966 সালে প্যারিসে প্রথমবারের মতো বিশ্ব দাবা দিবস অনুষ্ঠিত হয়। এই অঙ্গ হিসেবে আজকে দিনটি উদযাপন করা হয়। আন্তর্জাতিক দাবা দিবস আজকের দিনটিতে পালন করা হয় 20 জুলাই। এটা মূলত দাবা প্রসার এবং প্রচারের জন্য এই দিবসটিকে পালন করা হয়ে থাকে। তো এই দিনটিতে বিশ্ব দাবা সংস্থা বিভিন্ন দেশ, বিশ্ব দাবা সংস্থা অন্তর্গত বিভিন্ন দেশ এই দিনটিতে মানে অনেক জাঁকজমকপূর্ণভাবে পালন করে। ভারতবর্ষ এই দিনটিতে ভালোভাবে পূর্ণ করে এবং এটা মানে পালন করে থাকেন যে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে। তো মূলত আমাদের রাষ্ট্রসংঘ শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা প্রস্তাবনা এনেছিলেন যে 2000। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন সাংবাদিক টিভির পর্দায়। নমস্কার।